আমার এই নতুন ঘরটায় কোনো রকম ফার্নিচার কেনা হয়নি এখনো। অনেকেই তো জিজ্ঞেস করছেন আপু এখন পর্যন্ত কোনো ফার্নিচার কেন আনেননি। এই যে এখানে 3টা রুমই কিন্তু পুরোটাই ফাঁকা, তার মাঝে আমার জামা কাপড়গুলো এরকম ফ্লোরে পড়ে আছে। এই সময় কিন্তু আমার ফার্নিচার খুবই দরকার। ইচ্ছা করলে কিন্তু আমি শ্বশুর বাড়ি থেকে আমার নিজের ফার্নিচার গুলো আনতে পারতাম, কিন্তু ওই ফার্নিচার গুলো এখানে আনলে তো আমার ওই বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে। আমি তো আমার ওই বাড়ির রুমটা অনেক সুন্দর করে সাজিয়েছি, ভেবেছি ওই রুমটা ওই রকমই থাক। এখন না হয় আমি নতুন করে কিছু ফার্নিচার কিনে নেব। এই তো আজকে সকাল সকালে তো রেডি হয়ে আমরা বের হয়ে গিয়েছি। আরেকজন তো গাড়িতে উঠলে ঘুমিয়ে পড়ে। এদিকে এই যে গুড্ডু সব সময় গাড়ির সামনে বসবে, তাকে তো হাজার বলেও কথা শোনানো যায় না। সিট বেল্ট লাগিয়ে দিলে সে সুন্দর মতো বসে থাকতে পারে। এরপর একটা উবার গাড়ি নিয়ে আমরা চলে এসেছি একদম বসুন্ধরার সামনে। এখানে একটা বড় শোরুম আছে, এখানে চলে আসলাম। এরপরে সোজা 3 তলার উপরে চলে আসলাম, কিন্তু এখানে এসে দেখলাম শুধু সোফা কালেকশন। তবে এগুলো কেনার জন্য অনেক বেশি বাজেটের প্রয়োজন। আমাদের ভাই এত বাজেট নেই যে এগুলো সোফা কিনতে পারবো। তবে এখন আমরা যে ফার্নিচার গুলো খুঁজছিলাম সেটা হলো রুমের বেডরুম সেট, যেগুলো আমরা অনলাইনে সব সময় দেখতে পাই, কিন্তু অনলাইন থেকে অর্ডার দেওয়ার সাহস পাই না কখনো। ভেবেছি টাকা দিয়ে কিনবো যখন এরকম সামনাসামনি গিয়ে কিনবো। এখানে তো অনেক রাজকীয় খাট ছিল। তবে আজকে আমরা অনেক ফার্নিচার দেখলাম, কোথাও পছন্দ হয়নি। ভেবেছি কালকে আবার উত্তরা চলে যাব। উত্তরা নাকি বেডরুম সেটের অনেক শোরুম আছে, অনেক কম প্রাইজের মধ্যে ওখান থেকে ফার্নিচার নিতে পারবো। এরপরে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি আমার মায়ের দেওয়া সেই দুধ রয়েছে ফ্রিজে। গ্রামে থেকে আসার সময় আমার মা 2 কেজি দুধ দিয়ে দিয়েছিল আমার জন্য। এতদিন কিন্তু এই 2 কেজি দুধ ফ্রিজেই ছিল। হঠাৎ করে মায়ের হাতের দইয়ের মতো দই খেতে ইচ্ছে করলো। পরে আমি 2 কেজি দুধগুলো জাল করে নিচ্ছি, এগুলো দিয়ে দই পাতবো আজকে। তবে ফ্রিজের দুধ দিয়ে নাকি দই তেমন ভালো হয় না, মা ফোন দিয়ে বলছিল। তবুও কিন্তু আমি এই দুধ দিয়ে দই পাতবো, কারণ গরুর এই খাঁটি দুধ কিন্তু শহরে পাওয়া যায় না। এই খাঁটি দুধগুলো কিন্তু অনেক বেশি ঘন হয়। 2 কেজি দুধের মধ্যে 1 কেজি পানি দিয়েছিলাম। এরপরে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে কিন্তু আবারও ভালোভাবে জাল করে নেব। এখন যে বাড়তি পানি দিয়েছিলাম ওইগুলো যতক্ষণ না শুকিয়ে আসবে ততক্ষণ কিন্তু আমি জাল করে নেব। দইয়ের রেসিপি না হয় আজকে নাই দিলাম ভালো মতো, কারণ এর আগে কিন্তু অনেকবার শেয়ার করেছি দইয়ের রেসিপি আপনাদের সাথে। এই তো কয়েক ঘন্টা জাল করার পর কত সুন্দর কালার হয়ে আসছে। দুধগুলো কিন্তু একদম লাল টকটকে হয়ে গেছে। এবার এগুলোকে কুসুম কুসুম গরম অবস্থায় নামিয়ে নেব। আর এখন কিন্তু দই পাতার জন্য একদমই প্রস্তুত। আর হ্যাঁ, আজকের দইগুলো কিন্তু আমি এই যে দই মেকারে পাতবো। দই মেকারে দই পাতলে কিন্তু কোনো রকম সন্দেহ থাকে না, মানে দইগুলো জমবে কিনা এটা নিয়ে কোনো সন্দেহ থাকে না। এই দই মেকারের জন্য কিন্তু আমি একটু নিশ্চিন্ত ছিলাম, কারণ দই মেকারের দই কিন্তু অনেক বেশি ভালো হয়। এর আগে কিন্তু একটা দই মেকার নিয়েছিলাম, ওটা ছোট সাইজের ছিল, এটা আবার কিন্তু একটু বড় সাইজের। আর আমি দই মেকারটা কিন্তু সব সময় ফিলারি পেজ থেকে নেই। আপনাদের সুবিধার্থে কিন্তু ক্যাপশন আমি পেজটি মেনশন করে দেব। এই যে এটা দই মেকারের ভেতরটা, এই তো দেখতে পাচ্ছেন কতটা বড় সাইজ এটা। এবারে এই দই মেকারের মধ্যে কিন্তু আমি দইটা পাতবো। দই পাতার জন্য আমার প্রয়োজন মিষ্টি দই, মানে এটুকু মিষ্টি দই কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসছে। আর হ্যাঁ, দই জমানোর জন্য কিন্তু অবশ্যই দই লাগবে। এই তো দইগুলো একটা বাটির মধ্যে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছিলাম। একটা চামচ দিয়ে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছিলাম। এবার অল্প একটু দুধ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, এতে কিন্তু দুধের মধ্যে দিলে ভালোভাবে মিশে যাবে। এই তো এবার দইয়ের বেসনগুলো কুসুম কুসুম গরম দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যত ভালোভাবে মেশানো যায় তত কিন্তু দই ভালো হবে। এবার কিন্তু দুধগুলো আমি দই মেকারের মধ্যে ঢেলে নেব। একটা চামচ দিয়ে কিন্তু আমি অল্প অল্প করে সমস্ত দুধই ঢেলে নিচ্ছি। এরপরে যে দই মেকারের ঢাকনাটা, ওই ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। বাটির সাথে আলাদা একটা ঢাকনা থাকে, তার উপরে কিন্তু একটা ঢাকনা থাকে দই মেকারের সাথে। এবার কারেন্টের লাইন দিয়ে কিন্তু আমি 5 থেকে 6 ঘন্টা রেখে দেবো এভাবে। রাত 11টার সময় আমি দইগুলো পেতেছিলাম। এই তো সকাল সকালে কিন্তু আমি খুলে দেখছি দইটা কিন্তু একদমই জমে গিয়েছে। এবার আরেকটু শক্ত হওয়ার জন্য কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ। এই সময় দই ফ্রিজে রাখলে কিন্তু ভালোভাবে জমে যায়। তারপরে চলে আসলাম 1 ঘন্টা পর। এই তো দইগুলো কিন্তু খুবই ভালোভাবে জমে গেছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। তারপরও আমি একটা বাটি নিয়ে আসছি দই আপনাদেরকে ভেঙে দেখানোর জন্য। আমার মা বলছিল ফ্রিজের দুধ দিয়ে নাকি দই ভালো হবে না, কিন্তু আমার মা তো জানে না আজকের দইগুলো আমি দই মেকার দিয়ে পাতবো। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর জমে গেছে দইগুলো। সত্যি বলছি দইগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। গুড্ডুর বাবাও তো অনেক বেশি পছন্দ করেছে দইগুলো। আপনারা চাইলে দই মেকার দিয়ে কিন্তু সুন্দর মতো দই পাততে পারবেন। তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন, আর আমার মতো বাড়িতে এত সুন্দর দই পেতে ফেলুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি, চলে আসবো পরবর্তী ব্লগ নিয়ে।